আচ্ছা, একটু কল্পনা করুন তো, কেউ তার জীবনের প্রথম খুব বড় একটা উপার্জন করল, ধরুন $1000, আর সে পুরো টাকাটা সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একেবারে অপরিচিত একজন গৃহহীন মানুষকে দান করে দিল। ওয়াও, মানে শুনতে তো একেবারে বোকামি মনে হচ্ছে, অবাস্তব একটা ব্যাপার। ঠিক অবাস্তবই মনে হয়, কিন্তু 19 বছরের এক কিশোর ঠিক এই বোকামিটাই করেছিল। আর আজকে সে কে জানেন? সে হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর, মানে একেবারে একজন বিলিয়নিয়ার। হ্যাঁ, আর আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এই অবিশ্বাস্য সাম্রাজ্যের গভীরে ডুব দেব। কারণ এই যে বিশাল একটা সাম্রাজ্য, এটা কিন্তু এমনি এমনি দাঁড়ায়নি, এটা দাঁড়িয়ে আছে কেবলই মানুষের মনোযোগ ধরে রাখার একটা নিখুঁত সমীকরণের ওপর। একদম। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা জিমি ডোনাল্ডসনের গল্প জানব। পুরো বিশ্ব যাকে মিস্টার বিস্ট নামে চেনে, আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে শূন্য ভিউয়ের একজন সাধারণ কিশোর কন্টেন্ট ক্রিয়েশনকে আক্ষরিক অর্থই একটা গাণিতিক সূত্রে পরিণত করে ফেলল। ঠিক বলেছেন, মানে $1 মিলিয়ন প্রোডাকশন আর বিশাল চ্যারিটির গল্প তো এখন প্রায় সবাই জানে, কিন্তু আমাদের মূল ফোকাস থাকবে সেই মেকানিজমটার উপর। এই আলোচনা থেকে এটা একদম পরিষ্কার হয়ে যাবে যে তারই সাফল্য কোনো লটারি জেতার মতো ঘটনা নয়। মোটেই লটারি নয়, একদম না, বরং এটা হচ্ছে গণিত, মানুষের মনস্তত্ত্ব আর চরম অধ্যাবসায়ের এক নিখুঁত মেলবন্ধন। তো এই যে গাণিতিক সূত্র, এটার পিছনের গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে যেতে হবে। কানসাসে জন্ম আর নর্থ ক্যারোলাইনার গ্রিনভিলে বেড়ে ওঠা জিমির গল্পটা কিন্তু আর 10টা সাধারণ আমেরিকান কিশোরের মতোই শুরু হয়েছিল। হ্যাঁ, খুবই সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড। তার পরিবার ছিল খুবই সাধারণ একটা সামরিক পরিবার, মানে ছোটবেলা থেকে তার জীবনে এমন কোনো বিশেষ সুবিধা বা গ্ল্যামার ছিল না যা তাকে তারকা বানিয়ে দিতে পারে। আসলে 2012 সালের দিকে, তখন তার বয়স মাত্র 13 বছর, সে মিস্টার B6000 নামে একটা চ্যানেল খুলে বসে, আর সেখানে সে মাইনক্রাফট বা কল অফ ডিউটির মতো গেমের ভিডিও আপলোড করা শুরু করে। হ্যাঁ, আমি দেখেছি শুরুর দিককার ওই চ্যানেলটার কথা, কিন্তু মজার ব্যাপার কি জানেন? কি? বছরের পর বছর ধরে তার ওই ভিডিওগুলোতে ভিউ ছিল একেবারে শূন্য, মানে কেউ দেখতোই না ভিডিওগুলো। আর এই শূন্য ভিউয়ের সময়টাই আসলে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার মাঝেই তার জীবনে এমন একটা ঘটনা ঘটে যা তার পুরো দৃষ্টিভঙ্গি একদম বদলে দেয়। আচ্ছা, মানে টার্নিং পয়েন্ট যেটাকে বলে আর কি। ঠিক তাই। হাই স্কুলে পড়ার সময় তার ক্রোনস ডিজিজ ধরা পড়ে। ক্রোনস ডিজিজ, এটা আসলে কি? এটা হচ্ছে পরিপাকতন্ত্রের একটা মারাত্মক রোগ। তো এই অসুখের কারণে তার শরীরের ওজন খুব মারাত্মকভাবে কমে যায়, শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে। আর সবচেয়ে বড় ধাক্কাটা আসে তখন, যখন তাকে বাধ্য হয়ে তার খুব প্রিয় ফুটবল খেলা ছেড়ে দিতে হয়। ও, এটা তো একটা টিনের ছেলের জন্য বিশাল বড় একটা ট্রমা। মানে এই পরিস্থিতিটাকে আমি একটা অ্যানালজি বা উপমা দিয়ে ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, বলুন। পুরো বিষয়টা অনেকটা ধরুন কোনো এক হ্যাকারকে বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে একটা বেসমেন্টের ভেতর আটকে রাখা হয়েছে। চমৎকার একটা উপমা। কারণ বাইরের জীবন, খেলাধুলা, বন্ধুদের সাথে আড্ডা, এগুলো যখন তার জন্য পুরোপুরি থমকে গেল, তখন সেই ঘরের চার দেয়ালের বন্দিদশা থেকেই জন্ম নিল একটা অভাবনীয় জেদ। সে ওই বন্দিদশা থেকেই ইউটিউব অ্যালগোরিদমের কোড ভাঙার কাজ শুরু করলো। একদম গাণিতিক বিশ্লেষণ যাকে বলে। সে শারীরিক কারণে অন্য সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে প্রতিদিন, মানে ধরুন 10 থেকে 15 ঘন্টা শুধু ইউটিউবের অ্যালগোরিদমের ডেটা নিয়ে পড়ে থাকতো। 10-15 ঘন্টা? সিরিয়াসলি? হ্যাঁ, সে শুধু ভিডিও দেখতো না, সে রীতিমতো ফ্রেম বাই ফ্রেমে বিশ্লেষণ করত কেন একটা নির্দিষ্ট ভিডিও ভাইরাল হয়। সে ক্লিক থ্রু রেট বা সিটিআর নিয়ে ভীষণ গভীর গবেষণা শুরু করলো। আচ্ছা, মানে কতজন মানুষ একটা থাম্বনেল দেখার পর সেখানে ক্লিক করছে, তাই তো? এক্সপ্রেশন খুব স্পষ্ট এবং একটু অতিরঞ্জিত থাকে, সেখানে সাধারণ থাম্বনেলের চেয়ে অনেক অনেক বেশি ক্লিক পড়ে। মানে সে ডেটা ধরে ধরে কাজ করছিল। হ্যাঁ, সে চোখের মনি কতটা বড় দেখাচ্ছে বা ছবির ব্রাইটনেস কতটা বেশি, এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে দিনের পর দিন এক্সপেরিমেন্ট চালিয়েছে। কিন্তু শুধু তো ক্লিক করলেই হবে না, তাই না? ক্লিক করার পর দর্শক কতক্ষণ ভিডিওটা দেখছে, সেই রিটেনশন রেটের বিজ্ঞানটাও তো তাকে বুঝতে হয়েছিল। অবশ্যই, রিটেনশন রেটটাই তো আসল গেম। সে ডিকোড করেছিল যে প্রথম 3 সেকেন্ডের মধ্যে যদি দর্শককে হুক করা না যায়, তাহলে তারা সোজা অন্য ভিডিওতে চলে যায়। এই কারণেই খেয়াল করবেন তার ভিডিওগুলোতে কোনো লম্বা বা বোরিং ইন্ট্রো থাকে না। ঠিক বলেছেন। ভিডিও প্লে হওয়ার সাথে সাথেই একেবারে মূল অ্যাকশন শুরু হয়ে যায়, আর দর্শক স্ক্রিনে আটকে পড়ে। আর এই রিটেনশন ধরে রাখার জন্যই সে ভিডিওর পেসিং, মানে ভিডিওর গতি নিয়ে চরম লেভেলের পরীক্ষা নিরীক্ষা করেছিল। গতি বলতে কত দ্রুত দৃশ্যগুলো পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, প্রতি কয়েক সেকেন্ড পর পর ক্যামেরা অ্যাঙ্গেল পরিবর্তন করা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম ওঠানামা করানো, স্ক্রিনে সাবটাইটেলের ওই অ্যানিমেশনগুলো, এগুলো সবই কিন্তু মানুষের মস্তিষ্কে ডোপামিন রিলিজ করার এক একটা সূক্ষ্ম কৌশল। ওয়াও, মানে রীতিমতো নিউরোসায়েন্স। একদম। ভিডিওর মধ্যে কোনো ডেড এয়ার বা নীরব মুহূর্ত রাখা যাবে না, স্ক্রিনে সবসময় কিছু না কিছু ঘটতে হবে। এই যে প্রতিদিন 15 ঘন্টা করে বছরের পর বছর ধরে অ্যালগোরিদমের এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে তার গবেষণা, এটাই প্রমাণ করে যে আজকের এই বিশাল সাম্রাজ্য কোনো দৈব চক্র বা লাখ নয়। আর এই গবেষণার ওপর জিমির এতই আত্মবিশ্বাস জন্মেছিল যে হাই স্কুল পার হয়ে যখন সে কলেজে পা রাখলো, তখন সে একটা চরম পাগলাটে সিদ্ধান্ত নিয়ে বসলো। হ্যাঁ, ওই 2 সপ্তাহ পর কলেজ ছাড়ার সিদ্ধান্তটা তো ঠিক, মানে স্বাভাবিকভাবে সব মধ্যবিত্ত বাবা মায়ের মতো তার মাও চাইতেন ছেলে কলেজে পড়াশোনা করুক, ডিগ্রি নিক, কিন্তু জিমি মাত্র 2 সপ্তাহ কলেজে যাওয়ার পর পড়াশোনা একেবারে ছেড়ে দিল। ভাবা যায়? যে ছেলেটার ভিডিওতে তখনও পর্যন্ত বলার মতো কোনো ভিউ নেই, কোনো আই নেই,
সে তার পুরো ভবিষ্যৎ বাজি রেখে ইউটিউবকে ফুল টাইম কেরিয়ার হিসেবে বেছে নিল। সাধারণ চোখে এটা চরম ঝুঁকিপূর্ণ মনে হলেও জিমির দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, এটা ছিল সম্পূর্ণ একটা ক্যালকুলেটেড রিস্ক। ক্যালকুলেটেড রিস্ক মানে সে আগে থেকেই জানতো যে সে সফল হবে। তার কাছে তো ইউটিউব শুধু একটা শখ ছিল না, এটা ছিল তার দীর্ঘ গবেষণার একটা ল্যাবরেটরি। সে জানতো যে সে অ্যালগরিদমের ভাষাটা বুঝতে পেরেছে, এখন শুধু সেটাকে সঠিক কন্টেন্টের মাধ্যমে বাস্তবে প্রয়োগ করার অপেক্ষা। আর সেই আত্মবিশ্বাসেরই চূড়ান্ত প্রতিফলন আমরা দেখতে পাই 2017 সালে এসে, তাই না? হ্যাঁ, 2017 সালের সেই বিখ্যাত ভিডিও। সেই বছর যখন জিমির থিওরিগুলো ল্যাবরেটরি থেকে বেরিয়ে ইন্টারনেটে রীতিমতো একটা ঝড় তুলে দিল। সে এমন একটা ভিডিও বানালো যা পুরো ল্যান্ডস্কেপকে কাঁপিয়ে দিল। টানা 40 ঘন্টা বসে 1 থেকে 1 লাখ পর্যন্ত গণনা করার ভিডিও। 1 লাখ পর্যন্ত গোনা। এবং এই একটা ভিডিওই তাকে রাতারাতি ইন্টারনেটে ভাইরাল করে দিল। এরপর সে শুরু করলো আরও সব অদ্ভুত অদ্ভুত চ্যালেঞ্জ, যেমন ধরুন 24 ঘন্টা পানিতে ডুবে থাকা, অথবা একই কথা 1000 বার ক্যামেরার সামনে বসে পুনরাবৃত্তি করা। কিন্তু এখানে আমি একটু থামাতে চাই, এখানে একটা খুব বড় মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। আচ্ছা, সেটা কি? কারণ আমি তো এখানেই একটা বড় পুশব্যাক দিতে চাচ্ছিলাম। দিন না, পুশব্যাকটা কি? মানে লজিক্যালি চিন্তা করলে টানা 40 ঘন্টা ধরে স্ক্রিনে বসে কারো সংখ্যা গোনা দেখাতো পৃথিবীর সবচেয়ে একঘেয়ে এবং বোরিং কাজ হওয়ার কথা। একদম তাই। তাহলে মিলিয়ন মিলিয়ন মানুষ কেন ঘন্টার পর ঘন্টা বসে এই ভিডিও দেখলো? এটা কি নেহায়তই একটা ইন্টারনেট জোক ছিল, নাকি এর পেছনে সত্যি কোনো গভীর অঙ্ক লুকিয়েছিল? কারণ কেউ তো আসলে সংখ্যা গুণা শিখতে ইউটিউবে আসে না, রাইট? রাইট, খুব চমৎকার প্রশ্ন। আসলে মানুষ সেখানে জিমির সংখ্যা গোনা দেখতে আসেনি, মানুষ দেখতে এসেছিল একটা মানুষের কমিটমেন্ট এবং তার চরম সহ্য ক্ষমতা। কমিটমেন্ট মানে কতটা কষ্ট সে সহ্য করতে পারে সেটা। ঠিক, একটা মানুষ একটা অসম্ভব বোরিং এবং কষ্টকর কাজের প্রতি কতটা ডেডিকেটেড থাকতে পারে, মানুষের সেই যে আদিম একটা কৌতূহল, জিমি সেটাকেই হ্যাক করেছিল। সে বুঝেছিল যে মানুষ এক্সট্রিম বা চরম পর্যায়ের কোনো কিছু দেখতে ভালোবাসে। আচ্ছা, বুঝতে পারছি। ধরুন, যখন সে 24 ঘন্টা পানির নিচে থাকার চ্যালেঞ্জ নেয়, তখন মানুষের মনে অবচেতনভাবেই একটা সাসপেন্স তৈরি হয় যে সে কি শেষ পর্যন্ত পারবে, তার কি কিছু হয়ে যাবে। ওহ, তার মানে সে মানুষের সাইকোলজি নিয়ে রীতিমতো একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। এই যে মানুষের মনের সাসপেন্স আর কৌতূহল, এটাকেই কাজে লাগিয়ে সে ওই রিটেনশন রেটের গ্রাফটাকে একদম ওপরের দিকে তুলে ধরেছিল। একদম ঠিক ধরেছেন। এখানেই জিমির সেই বিখ্যাত থিওরি প্রমাণিত হয় যে মানুষের মনোযোগ কিভাবে আকর্ষণ করতে হয় তা ভাগ্যের উপর নির্ভরশীল নয়, এটি পুরোপুরি মানুষের মনস্তত্ত্ব এবং ডেটা অ্যানালাইসিসের এক অভূতপূর্ব সংমিশ্রণ। একদম। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? মনোযোগ আকর্ষণের এই হ্যাকটা হাতে আসার পর সে চাইলে কিন্তু অনায়াসে একজন সাধারণ ভাইরাল ইউটিউবার হিসেবে মিলিয়ন মিলিয়ন ডলার পকেটে পুরে খুব আরামদায়ক একটা জীবন কাটাতে পারত। হ্যাঁ, বড় একটা বাড়ি, দামি গাড়ি, এসবই তো করে সবাই। ঠিক, কিন্তু এরপর সে যা করলো সেটা কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রির প্রচলিত সব ধারণাকে একেবারে বদলে দিল। মনোযোগ আকর্ষণ করার পর সে তার উপার্জনকে এমন এক খাতে ব্যবহার করা শুরু করলো যা এক নতুন ব্যবসায়িক মডেলের জন্ম দিল। আর এখানেই আসে সেই বিখ্যাত চ্যারিটি বা দান করা সংস্কৃতি। আমরা আলোচনা শুরুতেই যে বলেছিলাম, জীবনের প্রথম $1000 স্পন্সরশিপের পুরো টাকাটা একজন গৃহহীন মানুষকে সে দান করে দিয়েছিল। হ্যাঁ, ওই ঘটনাটা থেকেই আসলে এই নতুন মডেলের শুরু। এরপর তো সে ওয়েটারদের হাজার হাজার ডলার টিপস দেওয়া শুরু করলো, অবধি পরিবারগুলোকে লাখ লাখ ডলার দান করলো। মানে শুধু তো টাকা দেওয়াই না, হাজার হাজার মানুষের চোখের অপারেশন করিয়ে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল। আর ওই যে টিম ট্রিজ প্রজেক্টটা, হ্যাঁ, টিম ট্রিজ প্রজেক্টের মাধ্যমে লাখ লাখ গাছ লাগানোর উদ্যোগ নিল। এই যে পরোপকার বা চ্যারিটিগুলো, সাধারণ চোখে দেখলে তো এগুলোকে খুব মহান একটা কাজ মনে হয়, তাই না? অবশ্যই এগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে অসাধারণ, কিন্তু আমরা যদি একটু বিশ্লেষণী দৃষ্টিতে দেখি তাহলে এর পেছনের গাণিতিক ইকোসিস্টেমটা বুঝতে পারবো। এখানে আমি একটা অদ্ভুত অ্যানালজি টানতে চাই। বলুন। জিমির এই কাজটাকে একটা রিভার্স লটারি বা উল্টো লটারির মতো বলা যায়। রিভার্স লটারি মানে কিভাবে? সাধারণত মানুষ লটারির টিকিট কেনে নিজে টাকা পাওয়ার জন্য, কিন্তু জিমির মডেলটা হলো সে লটারির টিকিট কেনে, জিতছে, আর জেতা বিশাল অঙ্কের টাকাটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অন্য কোনো অপরিচিত মানুষকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেকটা সেরকমই। রেকর্ড ঘাটলে দেখা যায় সে তার ভিডিও থেকে আসা আয়ের প্রায় পুরোটাই পরবর্তী ভিডিওর পেছনে খরচ করে ফেলে। এক একটি ভিডিওতে সে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করে। তো এখানে আমার একটা লজিক্যাল কনফিউশন তৈরি হয়। কি কনফিউশন? আয়ের প্রায় পুরোটাই যদি কেউ দান করে দেয় বা নতুন ভিডিওর পেছনে এভাবে জলের মতো উড়িয়ে দেয়, তবে সে বিলিয়নিয়ার হয় কিভাবে? সাধারণ অর্থনীতির নিয়মে তো এই মডেল 2 দিনই মুখ থুবড়ে পড়ার কথা, এটা তো টেকসই হওয়ার কথা না। এই কনফিউশনটা খুবই যৌক্তিক। সাধারণ যে কোনো ব্যবসায়িক মডেলে এটা সত্যি অবাস্তব মনে হতে পারে, কিন্তু এর পেছনে কাজ করছে একটি অসাধারণ সাইক্লিক্যাল ইনভেস্টমেন্ট বা চক্রাকার বিনিয়োগের স্ট্র্যাটেজি। চক্রাকার বিনিয়োগ এরা কিভাবে কাজ করে? আমি এর গাণিতিক হিসাবটা একটু ভেঙে বলি। ধরুন, জিমি একটা ভিডিও তৈরি করতে $3 মিলিয়ন খরচ করল। $3 মিলিয়ন শুধু একটা ইউটিউব ভিডিওর জন্য? হ্যাঁ, তো ভিডিওতে বিশাল সেট, দামি পুরস্কার আর অভাবনীয় সব দানের দৃশ্য থাকে। এই বিপুল পরিমাণ খরচের ফলে ভিডিওটার প্রোডাকশন ভ্যালু এবং ইমোশনাল ইম্প্যাক্ট এত বেশি হয় যে মানুষ অবাক হয়ে সেটা পাগলের মতো শেয়ার করে। আচ্ছা, তখন ভিডিওটা প্রচন্ড ভাইরাল হয় এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করে। আর সেই বিশাল ভিউয়ের কারণেই বড় বড় ব্র্যান্ডগুলো তার কাছে ছুটে আসে, তাই তো?
একেবারে বিশাল অঙ্কের স্পন্সরশিপ নিয়ে। ঠিক তাই, সেই স্পন্সরশিপ আর ইউটিউব রেভিনিউ থেকে হয়তো ওই ভিডিওটাতে তার আয় হলো $3.5 মিলিয়ন। তো 3 মিলিয়ন খরচ করে 3.5 মিলিয়ন আয়। হ্যাঁ, এখন সাধারণ কেউ হলে এই $0.5 মিলিয়ন প্রফিট পকেটে রেখে দিত, কিন্তু জিমি সেই পুরো $3.5 মিলিয়ন আবার পরের ভিডিওর জন্য ঢেলে দেয়। সে টাকা জমাচ্ছে না। সে টাকা জমাচ্ছে না, তাহলে সে কি জমাচ্ছে? সে জমাচ্ছে মনোযোগ, ব্র্যান্ড ভ্যালু এবং মানুষের বিশ্বাস। প্রতিটা ভিডিওর সাথে তার দর্শক সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, স্পন্সরদের কাছে তার আবেদন বাড়ছে। সে বুঝতে পেরেছে যে এই ডিজিটাল যুগে মানুষের মনোযোগই হলো সবচেয়ে দামি কারেন্সি। ওয়াও, মানে সে ভিউয়ারদের সাথে এমন একটা ইমোশনাল কানেকশন তৈরি করেছে যে তার এই আয়ের উৎস কখনো শুকিয়ে যাবে না। আর এই মনোযোগের কারেন্সিটাকে সে শুধু ইউটিউবের স্ক্রিনেই সীমাবদ্ধ রাখেনি, তাই না? একদমই না, সে এটাকে বাস্তব দুনিয়ার ফিজিক্যাল ব্যবসাতে সফলভাবে রূপান্তর করেছে, যা আমাদের এই আলোচনার আরেকটা অত্যন্ত আকর্ষণীয় দিক। হ্যাঁ, ইউটিউবের গণ্ডি পেরিয়ে তার এই যে সাম্রাজ্য বিস্তারের কৌশল, এটা সত্যিই চমকপ্রদ। বর্তমানে সে 450 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত চ্যানেলের মালিক। কিন্তু এর পাশাপাশি সে মিস্টার বিস্ট বার্গার এবং ফিস্টেবলস নামক চকোলেট ব্র্যান্ড প্রতিষ্ঠা করে একজন তুমুল সফল ব্যবসায়ীও হয়ে উঠেছে। এইটা কিন্তু খুব সহজ কোনো কাজ ছিল না। অবশ্যই না। সাধারণত আমরা দেখি কন্টেন্ট ক্রিয়েটররা হয়তো নিজেদের লোগো দেওয়া টি-শার্ট, মগ বা হুডি বিক্রি করে, ওটুকুই তাদের মার্চেন্ডাইজ ব্যবসা। কিন্তু জিমির বিষয়টা একদম আলাদা। হ্যাঁ, সে সরাসরি ফিজিক্যাল প্রোডাক্টের মার্কেটে ঢুকে গেছে। সে সরাসরি হার্শিসের মতো বড় বড় কর্পোরেট কোম্পানির সাথে পাল্লা দিয়ে একটি ফাস্ট ফুড চেইন বা চকোলেট ব্র্যান্ড দাঁড় করিয়েছে। একটা চকোলেট ব্র্যান্ডকে আমেরিকার প্রতিটা সুপারমার্কেটের তাকে পৌঁছে দেওয়া, বিশাল সাপ্লাই চেইন মেনটেন করা, এটা তো সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটা লজিস্টিক্যাল দুঃস্বপ্ন হওয়ার কথা। এটা নিঃসন্দেহে একটা বিশাল চ্যালেঞ্জ। কিন্তু এখানেই জিমির সাফল্যের আসল মন্ত্রটা লুকিয়ে আছে। জিমির এই ডেটা ড্রিভেন কৌশলগুলো প্রমাণ করে যে মানুষের সাইকোলজি যদি নিখুঁতভাবে বোঝা যায়, তবে ফিজিক্যাল প্রোডাক্টের ব্যবসাতেও জগৎ বদলে দেওয়া সম্ভব। মানে অফলাইন ব্যবসাতেও সে একই থিওরি কাজে লাগিয়েছে। হ্যাঁ, সে তার ডিজিটাল ইকোসিস্টেমের ওই যে বিশাল লয়্যালটি, সেটাকে সরাসরি অফলাইন স্টোরের সেলসে কনভার্ট করতে পেরেছে। এর কারণ হলো তার দর্শকরা জানে যে যিনি যাই করে তার পেছনে একটা সততা থাকে, বিশাল একটা প্রচেষ্টা থাকে। সে যখন ভিডিওতে বলছে যে তার চকোলেটের কোয়ালিটি ভালো, তখন কোটি কোটি দর্শক সেটা বিশ্বাস করছে। একদম তাই। আর তারা দোকানে গিয়ে সেই চকলেট খুঁজছে। সে তার ডিজিটাল সাবস্ক্রাইবারদের সরাসরি ভোক্তা বা কনজিউমারে পরিণত করেছে। শুধু তাই নয়, তার ফিস্টেবলস চকলেট বা বার্গারের মার্কেটিংয়ের জন্য সে সেই একই গাণিতিক এবং মনস্তাত্ত্বিক সূত্র ব্যবহার করে। ওই গেম শো টাইপের কনসেপ্টগুলো। হ্যাঁ, ফিজিক্যাল প্রোডাক্টের সাথে সে তার ভিডিওর গেম শো বা চ্যারিটির কনসেপ্টকে জুড়ে দেয়। ফলে ক্রেতারা যখন ওই চকলেট কেনে, তাদের মনে হয় যেন তারাও তার বিশাল সাম্রাজ্যের একটা অংশ হয়ে যাচ্ছে। সে খুব ভালো করেই জানে তার অডিয়েন্স কি চায় এবং কিভাবে তাদের সম্পৃক্ত করতে হয়। অসাধারণ। তাহলে পুরো আলোচনাটাকে যদি আমরা এখন এক সুতোয় গাঁথি, আজকের এই গভীর বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে সাধারণ এক কিশোর, যে একসময় ক্রোনস ডিজিজের কারণে খেলাধুলা ছাড়তে বাধ্য হয়েছিল, সে নিজের জীবনের সেই বড় ধাক্কাটাকে একটা বৈজ্ঞানিক গবেষণায় রূপান্তর করলো। সে বেসমেন্টে বসে ইউটিউবের অ্যালগরিদম নিয়ে দিনের পর দিন গবেষণা করলো। তারপর ওই ক্লিক থ্রু রেট, রিটেনশন গ্রাফ আর মানুষের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্মটিকে জয় করলো। আর শুধু জয়ই করল না, সে পরোপকার এবং ব্যবসার সম্পূর্ণ এক নতুন মডেল তৈরি করল। আয়ের সব টাকা সাইক্লিক্যাল ইনভেস্টমেন্টের মাধ্যমে রিভার্স লটারিতে বিলিয়ে দিল। হ্যাঁ, আর এর মাধ্যমে সে প্রমাণ করল যে সাফল্য কোনো জাদুর কাঠি ছোঁয়ানো ভাগ্যের ব্যাপার নয়। এটি হলো ডেটা, সাইকোলজি এবং কখনোই হাল না ছাড়ার এক গাণিতিক ফলাফল। দারুণ একটা উপসংহার। জিমির এই অবিশ্বাস্য যাত্রার গল্প সত্যিই প্রমাণ করে যে মনোযোগ কিভাবে আকর্ষণ করতে হয় এবং ধরে রাখতে হয় তা একটা নিখাত বিজ্ঞান। একদম। কিন্তু এই পুরো মেকানিজমটা নিয়ে গভীরভাবে চিন্তা করলে শেষ পর্যায়ে এসে আমার সামনে সম্পূর্ণ ভিন্ন মাত্রার এবং বেশ গভীর একটা প্রশ্ন এসে দাঁড়ায়। আচ্ছা, সেই প্রশ্নটা কি? ধরুন, আজ জিমি এই বৈজ্ঞানিক ফর্মুলাটি বিনোদন এবং চ্যারিটির জন্য ব্যবহার করছেন। তিনি প্রমাণ করেছেন যে ডেটা এবং সাইকোলজি ব্যবহার করে মানুষের মনোযোগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। হ্যাঁ, সেটা তো প্রমাণিত। কিন্তু একবার ভেবে দেখুন তো, ভবিষ্যতে যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান এই একই ডেটা ড্রিভেন ফর্মুলা, এই একই রিটেনশন হ্যাকিং মেকানিজম ব্যবহার করে বিশ্বের কোটি কোটি মানুষের মনোযোগকে শিক্ষা ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের মতো সিরিয়াস ইস্যু বা এমনকি বৈশ্বিক রাজনীতির দিকে ঘুরিয়ে দিতে পারে। বুঝতে পারছি আপনি কোথায় যাচ্ছেন। হ্যাঁ, তবে আমাদের এই পৃথিবীটা ঠিক কতটা এবং কিভাবে বদলে যেতে পারে। ওয়াও, এটি সত্যি গভীর ভাবনার একটি বিষয়। মনোযোগ আকর্ষণের এই প্রযুক্তি এবং বিজ্ঞান মানব সভ্যতার জন্য অভাবনীয় কিছু করার ক্ষমতা রাখে। যদি এই মেকানিজম সঠিক এবং বৃহত্তর উদ্দেশ্যে ব্যবহার করা যায়, তবে হয়তো অনেক বড় বড় বৈশ্বিক সংকটের সমাধান খুব সহজেই মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। ঠিক তাই। আর এই ভাবনার খোরাকটি দিয়েই আমরা আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করতে চাই। শুরুর সেই কথায় আবার ফিরে যাই। বিশাল সাফল্য বা প্রভাব বিস্তার করাটা কোনো ম্যাজিক নয়, এটা একটা নিখুঁত সমীকরণ। একদম ঠিক। সমীকরণটা জিমি ডোনাল্ডসন মেলাতে পেরেছেন। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই সমীকরণ ব্যবহার করে আর কে কিভাবে এই পৃথিবীকে চমকে দেয়। আমরা সেই অপেক্ষায় থাকব। নতুন কোনো বিষয়, নতুন কোনো ডেটা আর বিশ্লেষণ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত চারপাশের ডেটা আর প্যাটার্নগুলোর দিকে খেয়াল রাখুন, কারণ কে জানে আগামী দিনের সবচেয়ে বড় পরিবর্তনের সূত্র হয়তো খুব সাধারণ কোনো গবেষণার মাঝেই লুকিয়ে আছে।